আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলাম, যেটাতে আমরা বোর্ড সলিউশন করছিলাম তারই একটা ধারাবাহিক পর্বে। এবং আমরা আজকে সলিউশন করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। তো তোমরা জানো আমি যখন বোর্ড সলিউশন করি আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের যেন পারফেক্টলি সলভ হয় এবং আশেপাশের কোনো পিন পয়েন্ট থাকলে সেটা যেন তোমরা দেখতে পারো। সো চলো আমরা বোর্ডটা আজকে সলিউশন করা শুরু করি। আজকে হচ্ছে আমরা করতেছি ময়মনসিংহ বোর্ড কত, ময়মনসিংহ বোর্ড কত 2025, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ড 2025। তো সবসময় যেমনটা আমি বলি ভাই, আমাদের সাথে চলতে হলে আগে আমরা কোশ্চেনগুলো পড়বো। চলো আমরা কোশ্চেনগুলো পড়ে নিই। প্রথম হচ্ছে ক নাম্বার, দেন হচ্ছে খ এবং গ। কয়ে বলছে 2 এবং 15 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা তৈরি করতে। তার মানে 2 আর 15 দিয়ে আমরা সাধারণ জাবেদা করব, 15 দিয়ে। আর এরপরে কি বলছে, উপযুক্ত লেনদেন, মানে এখানে উপযুক্ত যে লেনদেন আছে যেটা দিয়ে বিক্রয় জাবেদা করা যাবে সেটা দিয়ে আমাদের বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। তাহলে দেখি বিক্রয় এটা আছে, এটা আছে। আর সর্বশেষে আমাদের সহকারী খতিয়ান করতে বলছে, মানে এই শীতলের নামে একটা খতিয়ান আর অয়নের নামে একটা খতিয়ান, এই দুইটা খতিয়ান আলাদা আলাদা করে করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা আমি তোমাদের বুঝাই দিলাম। এখন আমরা চলো শুরু করি ইনশাল্লাহ, বিসমিল্লাহ বলে। আল্লাহ কালাম ইনশাল্লাহ আমরা পারবো এটা। সো এখানে কোনো টেনশন করার কিছু নাই। আর ভাইয়া যতদিন আছে তোমাদের সলভ করাচ্ছি, মনোযোগ দিয়ে সলভ করে নাও, ঠিক আছে। ওকে, এবার দেখো প্রথম কোশ্চেন কি ছিল সেটা আমরা একটু দেখে নেই লক্ষ্মী ভাই। প্রথম কোশ্চেন ছিল আমাদের করিমের নিকট নগদে পণ্য ক্রয়। করিমের নিকট নগদে পণ্য ক্রয়, করিমের নিকট নগদে পণ্য ক্রয়। তাহলে আমরা দেখি নগদে পণ্য ক্রয়, সর্বপ্রথম কথা হচ্ছে ক্রয়। ক্রয় করলে ব্যয়, তাহলে ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, কারণ কি এক্সপেন্স বাড়ছে। ডান, শেষ। এরপরে কি করছি, করিমের নিকট নগদে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, তাহলে করিম বাদ। দেখো এখানে ডিফারেন্সটা, শুধুমাত্র যদি করিমের কথা বলা থাকতো তাহলে এটা ধারে হইতো, কারণ আমরা এটা ভালো করে জানি যে না, শুধুমাত্র নাম বা প্রতিষ্ঠানের নাম বলা থাকলে সেটা একটা ধারে লেনদেন। তাহলে করিম হিসাব তখন ক্রেডিট হইতো, কারণ তখন পাওনাদার। বাট এখানে নগদ উল্লেখ করে দেওয়ার পরে এটা এখন নগদে হয়ে গেছে, তাহলে এটা আমার একটা অ্যাসেট কমছে। সিম্পল, একবার আমার ব্যয় বাড়ছে, একবার আমার অ্যাসেট কমছে। সো এটি হচ্ছে আমার একটি লেনদেন ছিল এবং এটা দিয়ে আমরা জাবেদা করে ফেললাম। এরপরে 15 তারিখে কি বলছে দেখো, নগদে উত্তোলন, নগদ উত্তোলন। আসলে 15 তারিখে কি বলছে, নগদ উত্তোলন। এখন এই যে নগদ উত্তোলন আমাদের বলা আছে, উত্তোলন বলতে কি আমরা শুধুই ব্যাংক থেকে উত্তোলন বুঝি? উত্তোলন বলতে আমরা শুধু সবসময় ব্যাংক উত্তোলন বুঝি না। উত্তোলন বলতে মালিকের উত্তোলনও বুঝি। মালিক যা নেয় প্রতিষ্ঠান থেকে সেটা হচ্ছে উত্তোলন। এখন প্রতিষ্ঠান থেকে তো নগদ থেকে তো আর নগদ নেওয়া যায় না, যায় ভাই? নগদ থেকে কিন্তু আর নগদ নেওয়া যায় না। সো এই নগদটা কে নিছে? এই নগদটা মালিক নিছে, মালিক ইউজ করছে তার ইয়াটা। সো এইটার জাবেদাটা কি হবে? মালিক যদি কোনো কিছু প্রতিষ্ঠান থেকে নেয় তাকে আমরা বলি উত্তোলন, তাকে আমরা বলি উত্তোলন হিসাব ডেবিট। আর মালিক কি নিছে? মালিক নগদ নিছে। মালিক কি করছে? নগদ। এটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। মালিক যেহেতু উত্তোলন করছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট। কারণ কি উত্তোলন মানে আমার উত্তোলন বাড়ছে, ডেবিট, ড্রয়িং বাড়ছে, এটাকে আমরা বলি। আর মালিকানা সত্ত্ব কমছে। আমরা যখন লেনদেন করছি তখন কিন্তু আমরা এইভাবেই শিখে আসছি। তাহলে এটা হচ্ছে আমার উত্তোলন বাড়ছে, ডেবিট। নগদ আমার অ্যাসেট, নগদ কমছে এর জন্য ক্রেডিট। আমরা একটা সূত্র এটাও ভালো করে জানি যে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। দায় অবলিক আয় অবলিক মূলধন, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। আর এখানে যদি সে ব্যাংক নিত তাহলে ব্যাংক ক্রেডিট হইতো। এখানে যদি সে পণ্য নিত তাহলে ক্রয় ক্রেডিট হইতো। এখানে যদি সে পণ্য নিত তাহলে ক্রয় ক্রেডিট হইতো। যেহেতু ব্যাংক নেয় তাহলে ব্যাংক ক্রেডিট, আর যেহেতু নগদ নিচ্ছে তাহলে নগদান ক্রেডিট। যে কোনোটা একটাই ক্রেডিট, কিন্তু উত্তোলন করলে সেটা ডেবিট। শেষ। এবার আমরা লক্ষ্মী ভাই সলিউশন করব। দেখো আমাদের একটা বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয়? বিক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্য বিক্রয়ের জন্য। বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয়? ধারে পণ্য বিক্রয়ের জন্য। দেখো আমাদের এখানে বিক্রয় জাবেদা বলা আছে 5 তারিখে শীতল
আর তারপরে 12 তারিখে অয়ন 10% বাট্টা আছে, এইটাই কোনো বাট্টা আছে, এটাই 10% বাট্টা, আনুষঙ্গিক খরচ দুইটাই আছে, পরিবহন এবং প্যাকিং। চলো আমরা একটা বিক্রয় জাবেদা করে আসি। এই হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা, এই হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা, ঠিক আছে, এই হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা, ঠিক আছে। এবার আসি আমরা বিক্রয় জাবেদা করতে গেলে প্রথম আমাকে ছকের প্রতি ফোকাস করতে হবে, তোমরা ভালো করে জানো। সো এখানে প্রথম হচ্ছে আমার তারিখ, দেন হচ্ছে ডেবিট হিসাব খাত, দেন চালান, দেন সূত্র, আর শর্ত থাকলে একটা দিয়ে দিতে পারতাম। আর এটা হচ্ছে আমার ধারে বিক্রয়ের জাবেদা বা ডেবিট ক্রেডিট, বিক্রয় হিসাব দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ দেনাদার হচ্ছে আমার একটা অ্যাসেট বাড়লো এর জন্য ডেবিট, আর বিক্রয় মানে আয় বাড়লো এর জন্য ক্রেডিট। কারণ আমরা সূত্র জানি আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট, আর সম্পদ কি বলো, সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এখন কথা হচ্ছে যেটা সবসময় মনে করে দিই, এখানে কেন ডেবিট হিসাব খাত হবে, কারণ এইগুলো আমার দেনাদার, এই শীতল এবং অয়ন সবাই আমার আলাদা আলাদা দেনাদার, যেটা আমরা এখানে একসাথে লিখছি। তো করতেছি বিক্রয় জাবেদা, তো আমার এখানে দেনাদার এগুলোর নাম তো ডেবিট হিসাব খাত, কারণ ওখানে দেনাদার হিসাব ডেবিট। মনে রাখার জন্য তোমাদের আরেকটু সহজ করে বলি, বিক্রয় জাবেদার সময় ডেবিট হিসাব খাত হয়, কারণ বিক্রয় ক্রেডিট, ক্রয় জাবেদার সময় ক্রয় যেহেতু ডেবিট হবে ক্রেডিট হিসাব খাত, এরপরে ক্রয় ফেরত এবং সিমিলার, যে হিসাব করবা সেটা ক্রেডিট হইলে এটার নাম হচ্ছে ডেবিট, এটা ডেবিট হলে এটার নাম ক্রেডিট, শেষ। এবার আমরা দেখব টাকা কিভাবে বের করছি। আমরা টাকা কিভাবে বের করছি দেখি। প্রথমে আমরা 15,000 টাকা বিক্রয় করছিলাম, 10% কারবারি বাট্টায় আমরা 10% কারবারি বাট্টা 1500 টাকা বাদ দিচ্ছি, দেন 13,500 টাকা আমার বের হয়েছে। কোনো আনুষঙ্গিক খরচ আছে, 500 টাকা আমরা যোগ করে 14,000 পাইছি, আমরা এখানে 14,000 বসাই দিচ্ছি। তোমাদের মনে রাখার জন্য বলি, আনুষঙ্গিক খরচ থাকলে অবশ্যই সেই আনুষঙ্গিক খরচ সবার শেষে যোগ করতে হবে, কারবারি বাট্টা আগে বাদ দিতে হবে, কারণ কারবারি বাট্টার উপরে কখনো আনুষঙ্গিক কোনো খরচ যোগ করে বাদ দেওয়া যায় না। কারবারি বাট্টা শুধুমাত্র পণ্যের মূল্য থেকে বাদ দিতে হয়, এটা মনে রাখবা আজীবন। এবার এখানেও সেম, বিক্রয় করছি কত, 10,000, 10% কত হয়েছে 1,000। তো এই যদি না থাকতো তাহলে এখানে 9,000-ই বসতো, বাট এখানে যেহেতু আবার প্যাকিং চার্জ আছে যেটা আমার আনুষঙ্গিক খরচ, যোগ করে আমরা বসাই দিলাম, এখানে যোগ করে হলো 23,250 টাকা। এটা হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা, ধারে বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা তৈরি করা হয়। সো আমরা বিক্রয় জাবেদা তৈরি করে ফেললাম, শেষ। ওকে, এরপরে বলছে সহকারী খতিয়ান তৈরি করতে। তো চলো আমরা সহকারী খতিয়ান কিভাবে তৈরি করে সেটা একটু দেখে আসি। কোনটা থেকে সহকারী খতিয়ান? ভাই, যখন তোমাকে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা থেকে খতিয়ান তৈরি করতে বলবে, তখন সহকারী আর সাধারণ এই দুইটা খতিয়ানে করতে বলবে, ঠিক আছে। এই যে এইটা মোট টাকা, এই দুইটা মিলে হয় সাধারণ, এত কথা বুঝি না। আর একটা গোপন কথা হচ্ছে, একটা ছক থেকে সাধারণত দুইটা খতিয়ানই হবে যদি বাট্টা না থাকে, নগদ বাট্টা। সো তোমাদের আসলে এই অঙ্ক নাই, এটা আরও হায়ার লেভেলে। সো সাধারণ খতিয়ান হচ্ছে এই দুইটা এবং মোট টাকা দিয়ে যে খতিয়ানটা করি সেটা। আর সহকারী খতিয়ান হচ্ছে প্রত্যেকটা যে আলাদা আলাদা আমার হিসাব আমরা লিখি দেনাদারের, সেটা, এইটা হচ্ছে আমার সহকারী, ঠিক আছে। তো সহকারী আমার ফিক্স না, এখানে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, বাট এইটা কিন্তু আমার ফিক্সড, এখানে দুইটাই হবে। এখন কথা হচ্ছে এটাকে সহকারী কেন নাম হয়েছে? এটা সহকারী নাম হয়েছে কারণ হচ্ছে এইটা এটাকে সাহায্য করে। ভাই কিভাবে? টোটাল আমার বিক্রয় 23,250 আমি জানলাম। এখন আমি যদি বলি শীতলের কাছে কত বিক্রয়, আমাকে আমাকে কে কীভাবে জানাবে? শীতলেরটার জন্য এই যে 14,000, তো এই 14,000-এর জন্য আমি আলাদা আলাদা যখন খতিয়ান দিব, তখন আমি কিন্তু এক চাওয়াই পাবো, শীতল কত, তারপর হচ্ছে তোমার এখানে অয়ন কত। বাট আমি যদি শুধু সাধারণ করি তাহলে কি হবে? শুধু আমি দেনাদারেরটা পাবো, কিন্তু টোটাল কত সেটা পাবো না। এর জন্য এটার নাম হচ্ছে সহকারী খতিয়ান। চলো আমরা সহকারী খতিয়ান চলমান জের ছকে করবো। চলমান জের ছক কীভাবে করে আমরা জানি, তারপরে আমি তোমাদের এটা ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। আমরা কি করলাম দেখো, আমরা স্বাভাবিকভাবেই এই যে নাম লিখলাম, সহকারী খতিয়ান হেডলাইন দিলাম, চলমান জের ছকে করতেছি সেটাও লিখছি, তারপরে দুইজনের নাম, দুইজন দেনাদারের নাম, দুইজন দেনাদারের নাম, শেষ। এবার এই দুইজন যেহেতু আমার দেনাদার, এই দুইজন যেহেতু আমার দেনাদার, তাহলে এটার অপোজিট কি ছিল? ধারে বিক্রয় করলে অপোজিট কি থাকে দেখো তো। দেনাদার যদি হয় ধারে বিক্রয় হিসাব ডেবিট, তাহলে অপোজিট কি থাকে? বিক্রয় হিসাব থাকে। অপোজিট কি থাকে? বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে এই দুইজনের জন্যই আমার অপোজিট নাম কি? বিক্রয়। কারণ এই দুইজনই আমার দেনাদার আর এই দুইজনই হচ্ছে ডেবিট, এই দুইজনই হচ্ছে ডেবিট। ওকে, তাহলে এটা ছকটাকে দেখি, আধুনিক ছক, তারিখ,
বিবরণ জাবেদা পৃষ্ঠা, দেন ডেবিট টাকা, মানে এটা ডেবিট হলে ডেবিট টাকা, ক্রেডিট হলে ক্রেডিট পাশে বসাবো, তার জন্য ক্রেডিট টাকা। আর এটা হচ্ছে ব্যালেন্স বা জের, মানে এই দুইটা থেকে ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়ায়। সিম্পল। তাহলে আমরা হচ্ছে তারিখ, বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর হচ্ছে আমাদের হিসাবের জের, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স। আর এখানে দেখো শীতল ট্রেডার্স, এই শীতল ট্রেডার্স হচ্ছে গিয়ে তোমার কি, এই শীতল ট্রেডার্স হচ্ছে তোমার একজন দেনাদার। আর এখানে জাবেদা পৃষ্ঠা কেন হয়েছে? খতিয়ান করতে গেলে জাবেদা পৃষ্ঠা লিখতে হয়, জাবেদা হলে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়, শেষ। ওকে, এবার আমরা আসি। তাহলে এই দুইজনই যেহেতু আমার দেনাদার আর দুইজনই যেহেতু আমার ডেবিট, তাহলে অপোজিট নাম কি হবে? বিক্রয়। অপোজিট নাম কি হবে? বিক্রয়, কারণ এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট। উল্টা নাম লিখতে হয়, আমরা সবসময় জানি, যে হিসাব করি তার উল্টা নাম। এবার আসি, এটা যেহেতু ডেবিট, টাকা কি ক্রেডিটে বসবে? না, টাকা ডেবিটে বসবে। এটাও যদি ডেবিট, টাকা কই বসবে? ডেবিটে বসবে, শেষ। দেন আমরা ব্যালেন্সও কোথায় বসাই দিব? ডেবিটে বসাই দিব। এই হচ্ছে আমাদের খতিয়ান। তাহলে এটা কিভাবে করতে হয় লক্ষ্মী ভাই? খতিয়ান করতে হয়, প্রথমে আমরা এই যে ছকটা করলাম, তারিখ, বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স, শেষ। তারপরে আমরা এবার হিসাব করব যে আমি যে হিসাব করতেছি সেটা কি? ডেবিট। তাহলে এখানে অপোজিট নাম বসবে, এটা ক্রেডিট নামটা বসবে, ক্রেডিট নাম বসাইলাম। এবার আমি যেটা করতেছি সেটা কি? ডেবিট, তাহলে টাকা ডেবিটে বসবে, শেষ। ফোকাস টাকারটা সবসময় যেটা করতেছি সেটাই হবে। সো এই হচ্ছে আমাদের ইয়ে। আর এখানে ব্যালেন্স হলো ডেবিটে ডেবিটে, ক্রেডিটটা ক্রেডিটে, শেষ। এই দেখো, এই যে আমাদের অঙ্ক আমরা করলাম চমৎকারভাবে, সেটা হচ্ছে ক, খ, গ। এবং আমি বিশ্বাস করি তোমরা এই অঙ্কটা খুব চমৎকার করে বুঝতে পারছো, কারণ এখানে আমি একদম পিন পয়েন্ট করে প্রত্যেকটা জিনিস যথেষ্ট ধীরে ধীরে তোমাদের বুঝাইছি, যেন এটা তোমাদের মাথায় গেঁথে যায়। সো ভাই, তোমাদের একটা কথা বলি, সুযোগ পাচ্ছ, আল্লাহ সুযোগ দিচ্ছে, সেটাকে কাজে লাগাও। এটা তোমাদের জন্য খুবই একটা বেনিফিশিয়াল বিষয় হচ্ছে, যেটা আমরা আমাদের লাইফে পাইনি। তখন যদি আমরা বোর্ডগুলো এভাবে সলিউশন করে পাইতাম, হয়তো আমরা আরও এক্সট্রিম লেভেলে শিখতে পারতাম, আমাদের অত বেশি ঘাটাঘাটি করা লাগতো না। বাট এখন দেখো, তুমি জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করলেই তুমি তোমার প্রবলেমগুলো সলিউশন করতে পারছো। সো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে, তোমাদের প্রতি অনেক শুভকামনা যে ইনশাল্লাহ তোমরা জয় করবে, সেটা জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।